আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পিএলটি সিরিজে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতা অর্থাৎ আমাদের ইতিহাস, এবং যার প্রথম অধ্যায় আজকে আমরা শিখব। এই অধ্যায়কে আমরা মূলত দুটি ভাগে ভাগ করেছি এবং আজকের ভাগটা হচ্ছে প্রথম ভাগ, এবং আজকে আমরা জাস্ট তিনটি টপিক সম্পর্কে ধারণা নেব। একটি হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, আরেকটি হচ্ছে ইতিহাসের উপাদান, এবং 3 নাম্বারটা হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম টপিকটা ছিল ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাসটা কি এবং ঐতিহ্যটা কি, এই টপিকটা সম্পর্কে পড়লে আমরা সেগুলো জানতে পারবো। ইতিহাস ইতিহাস শব্দটির উৎপত্তি মূলত আমাদের হয়েছে ইতি শব্দ থেকে। কোন শব্দ থেকে? ইতি শব্দ, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। যার অর্থ কি? ঐতিহ্য। অর্থাৎ ইতিহাস শব্দের অর্থ হচ্ছে কি? ঐতিহ্য। এখন ঐতিহ্যটা কি সেটা আমাদের জানতে হবে। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই যে ঐতিহ্যটা কি, এটা আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ একটা লাইন প্লাস গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আপনাদের খ নাম্বারে বা ক নাম্বার প্রশ্ন আসতে পারে যে ঐতিহ্য কাকে বলে, বা ঐতিহ্য বলতে তোমরা কি বুঝো। তো এই লাইনটা পরে আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমরা যাই। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এবং প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা জিনিসই হলো ঐতিহ্য। এখানে একটা আমরা ঐতিহ্যের মোটামুটি সংজ্ঞা পেলাম যে ঐতিহ্যটাকে আসলে কি, পূর্বপুরুষদের অর্থাৎ আমাদের দাদা 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 বা বাবা, তাদের যে পূর্বপুরুষ ছিল, আমাদের বংশ পরম্পরা যারা আমাদের সিনিয়র ছিল, তাদের কাছ থেকে আমরা যা কিছু পাইছি, তাদের ঐতিহ্য, তাদের অভ্যাস, তাদের চিন্তাধারা, এই সবগুলোই কি প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে, এবং এগুলোকে এক প্রকার ঐতিহ্য। এটা ওয়ান কাইন্ড অফ ট্রেডিশন আমরা বলতে পারি। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় কে? ইতিহাস। তাহলে ইতিহাসের কাজটা কি? ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এক প্রজন্মের কাছে আরেক প্রজন্মে পৌঁছে দেয় কে? ইতিহাস। ইএইচ কার, ইনি একজন দার্শনিক ছিলেন, এবং ওনার ভাষায় ইতিহাসের সংজ্ঞাটা আমরা জানবো। ইএইচ কার কে ছিলেন? একজন দার্শনিক বা ইতিহাসবিদ। তার ভাষায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। ইতিহাসটা কি? বর্তমান এবং অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। অর্থাৎ অতীতে যা কিছু হয়েছে, যে সকল ঘটনা ঘটেছে, সেগুলো কি বর্তমানে ইতিহাস, এবং আজকের দিনে যে সকল ঘটনাগুলো ঘটবে, ভবিষ্যতের প্রজন্ম কি সেগুলো ইতিহাস হিসেবে জানবে। এই সংজ্ঞাটা আমরা অবশ্যই মুখস্থ করব। এই সংজ্ঞাটা আমাদের ক নাম্বারে আসে, প্লাস এমসিকিউতে আসে। এমসিকিউতে ওরা সংজ্ঞাটা দিয়ে দেয় যে এই সংজ্ঞাটি কে বলেছেন বা কার প্রদত্ত সংজ্ঞা এটি। তার উত্তর কি দিব? ইএইচ কার। তার পরবর্তীতে আসি, বর্তমানে যে সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বিবরণী হলো ইতিহাস। এখানে ইতিহাসের আমরা আরেকটা সংজ্ঞা পেয়েছি যে অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বিবরণী হলো কি? ইতিহাস। এটা আমরা ইতিহাসের সংজ্ঞা হিসেবে মুখস্থ করতে পারি। আমাদের ক নাম্বার প্রশ্ন আসে যে ইতিহাস কাকে বলে। খ নাম্বার আমরা ব্যাখ্যা করার সময় ফার্স্ট আমরা ইতিহাসের সংজ্ঞাটা দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি এই সংজ্ঞাটা ব্যবহার করতে পারবো। তবে এখন সমসাময়িক কালের ইতিহাসও লেখা হয়। সমসাময়িক কালটা কি? এই যে আমাদের বর্তমানে যা কিছু ঘটেছে বা যা কিছু ঘটছে, সেগুলো যখন আমরা লিপিবদ্ধ করি বা কোনো ভিডিও বা কোনো একটা পন্থা যখন আমরা সংরক্ষণ করি, সেগুলোকে এক প্রকার ইতিহাস। এবং এগুলো কী নামে পরিচিত? সাম্প্রতিক ইতিহাস। কী নামে পরিচিত? সাম্প্রতিক ইতিহাস। আবার আমরা সংজ্ঞাটা পড়ি। সমসাময়িক কালের ইতিহাসকে মূলত কি বলা হয়? সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাসের পরিসর কি? পরিসর অর্থ হচ্ছে বিস্তৃতি বা ছড়ানো, বা যতটুকু পর্যন্ত ছড়াইতে পারে, এটা হচ্ছে কি এক প্রকার পরিসর। তো ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। আশা করি এতটুকু তোমরা সকলে বুঝতে পেরেছো। চলো এর পরবর্তী টপিকে আমরা চলে যাই। তার আগে একটা কথা, তোমরা অবশ্যই নোট খাতা রাখো, নোট খাতা তোমরা নোট করো, এবং যা যা আমি দাগিয়েছি সেগুলো তোমরা কি লিখে নাও। এগুলো যদি তোমরা সেভ করে রাখো বা তোমাদের মাথায় রাখো, তো তোমাদের এক্সট্রা করে বই রিডিং পড়া লাগবে না, প্লাস তোমরা এখান থেকে ভালো মতো অ্যান্সার করতে পারবে। পরবর্তী স্লাইডে যাই আমরা। পরবর্তী স্লাইডে আমরা শিখব ইতিহাসের সন্ধি বিচ্ছেদ। কি শিখব? ইতিহাসের সন্ধি বিচ্ছেদ। এটা হচ্ছে কি মূলত ইতিহাসের সন্ধি বিচ্ছেদ।
ইতিহাসের সন্ধিবিচ্ছেদটা মূলত হচ্ছে ইতি যোগ আস, যার অর্থ হচ্ছে অতীত সম্পর্কিত বা অতীতে যে সকল ঘটনা ঘটেছে সেগুলো। এই ইতিহাস সম্বন্ধে আমাদের ডক্টর জনসন, ঐতিহাসিক ডক্টর জনসন, তিনি একজন ইতিহাসবিদ বলতে পারো, একজন দার্শনিক বলতে পারো। তিনি একটি সংজ্ঞা প্রদান করেছেন, যা যে সংজ্ঞাটা হলো ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলেছেন। অর্থাৎ কি, ডক্টর জনসন ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তা ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। অর্থাৎ যে সকল কর্মকাণ্ড, যে সকল ঘটনা ঘটে গিয়েছে সেগুলো কি এক প্রকার ইতিহাস। যেটা ঘটেই নেই, যার কোনো অস্তিত্ব নেই, সেটা কি ইতিহাস বলে বিবেচিত হবে না। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন ইতিহাস পরিচিতি। ইতিহাসটা আসলে কই থেকে আসলো, আমরা কিভাবে ইতিহাস শব্দটা পেলাম, কোন শব্দ থেকে এর উৎপত্তি, কে সর্বপ্রথম ব্যবহার করেছেন, আমরা এগুলো সম্পর্কে জানব। ইতিহাস যদি পড়তে যাই, সেক্ষেত্রে আমাদের সবার আগে একটা মাথায় নাম আসে, সেটা হচ্ছে হেরোডোটাস। ইতিহাসবিদ প্লাস দার্শনিক একজন কে, হেরোডোটাস। তিনি একজন গ্রিক দার্শনিক ছিলেন এবং তিনি সর্বপ্রথম ইতিহাস শব্দটি ব্যবহার করেছেন। গ্রিক শব্দ হিস্টোরিয়া, কোন শব্দ, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দের উৎপত্তি। কোন শব্দের উৎপত্তি, ইংরেজি হিস্ট্রি। তোমরা এই লাইনটি একটু লিখে রাখো, বা কোন শব্দ থেকে, কোন অর্থ থেকে বা কোন ভাষার শব্দ থেকে শব্দটা আসছে সেগুলো আমরা একটু লিখে রাখবো। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে কোন শব্দের উৎপত্তি, ইতিহাস, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। বুঝতে পারছো সকলে? হিস্টোরিয়ার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। কে ব্যবহার করেন, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি কত শতকে ব্যবহার করেন, খ্রিস্টপূর্ব 5ম শতকে। কত শতকে, খ্রিস্টপূর্ব 5ম শতকে। এই যে ব্যক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি, সে কে, সে হচ্ছেন হেরোডোটাস। তিনি একজন বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ এবং একজন দার্শনিক। হেরোডোটাস তার সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হলো সত্যানুসন্ধান বা গবেষণা। হেরোডোটাস সর্বপ্রথম কোথায় ব্যবহার করেন, তার গবেষণা কর্মের নামকরণে। এবং ওই ইতিহাস শব্দের আবিধানিক অর্থ কী ছিল, সত্যানুসন্ধান বা গবেষণা। এই অর্থটা আমরা লিখে রাখবো যে হেরোডোটাস যে হিস্টোরিয়া শব্দটা ব্যবহার করেছেন তার নামকরণে, সেই শব্দটার অর্থ কি, মূলত আবিধানিক অর্থ হচ্ছে কি, সত্যানুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল, যা সংঘটিত হয়েছিল, তা অনুসন্ধান করা ও লেখা। হেরোডোটাসের বিশ্বাস মতে আসলে ইতিহাসটা কি, তিনি তার বিশ্বাস মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল, যা সংগঠিত হয়েছিল এবং তা অনুসন্ধান করা ও লেখা ছিল বা হয়েছে। বুঝতে পারছো? তার বিশ্বাস মতে ইতিহাস হলো এইটা। হেরোডোটাসই সর্বপ্রথম ইতিহাস ও অনুসন্ধান এই দুটি ধারণাকে সংযুক্ত করেছেন। ইতিহাস এবং অনুসন্ধান, কোনো কিছু যদি ইতিহাস লিখতে হয় বা ইতিহাস তৈরি করতে হয়, সেই ঘটনাকে অবশ্যই সত্যনিষ্ঠ এবং সত্য নির্ভর হতে হবে। এবং সেটা সত্য কিনা বা তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে অনুসন্ধান করতে হবে ওই ঘটনা সম্পর্কে। আমরা যদি অনুসন্ধান করি এবং ইতিহাস এই দুটোকে যদি একত্রিত করি, সেক্ষেত্রে কি আমরা ইতিহাসের যে সত্যটা বা ইতিহাসের যে একটা পরিপূর্ণতা আমরা সেটা পাবো। তো ইতিহাস এবং অনুসন্ধান এই দুটি ধারণাকে একত্রিত করেছেন কে, হেরোডোটাস। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর ও গবেষণার বিষয়। এই যে অনুসন্ধান, এই অনুসন্ধানটা এক করার কারণেই বা এই ইতিহাসের সাথে অনুসন্ধানটা সংযুক্ত করার কারণেই ইতিহাস বর্তমানে কি পরিণত হয় বিজ্ঞানে। ইতিহাস এক প্রকার বিজ্ঞান, পরিপূর্ণ হয়ে ওঠে তথ্য নির্ভর ও গবেষণার বিষয়। ইতিহাস খুবই মজার একটা জিনিস। আমরা যেমন দাদা নানা বা আমাদের দাদুর কাছে যেরকম গল্প শুনতাম, মজা পেতাম, ইতিহাসের বই পড়ার মাধ্যমে কি আমরা সেরকম মজা পেতে পারি যদি আমরা মনোযোগ দিই এবং মজা নিয়ে আমরা জিনিসটা পড়ি। এবং ইতিহাস খুবই খুবই সুন্দর একটা বিষয়, এবং এটা পড়ার মাধ্যমে কি আমরা বিভিন্ন গবেষণার বিষয় পর্যন্ত জানতে পারবো, বা একটা মানব সভ্যতার যে ইতিহাস সে কীভাবে গড়ে ওঠে, কীভাবে চলবে এবং তার ভবিষ্যতে কি হবে বা কি হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। ইতিহাসবিদ র্যাপসন, ইনি একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন আপনাদের বই মতে, কারণ আপনাদের বইয়ে ওনাদের নামটাই মোটামুটি আছে। ইতিহাসবিদ র্যাপসন বলেছেন, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা। ইতিহাস কি, র্যাপসনের ভাষ্য মতে ইতিহাস কি, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। র্যাপসনের মতে আমরা এই সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ রাখবো, কারণ এটা আমাদের এমসিকিউতে বা ক নাম্বারে দিয়ে দিতে পারে যে র্যাপসন, ইতিহাসবিদ র্যাপসনের মতে ইতিহাসের সংজ্ঞাটা কি। তো সেটা আমরা সবাই লিখে রাখবো প্লাস মুখস্থ করবো। তার পরবর্তীতে আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, প্রাচীন ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাসকে। প্রাচীন ইতিহাসের জনক কে, হেরোডোটাস। কিন্তু
ইতিহাসের জনক দুই রকম, একজন প্রাচীন, একজন আধুনিক। আধুনিক ইতিহাসের জনকটাকে, আধুনিক ইতিহাসের জনক হচ্ছেন লিওপোল্ড ফন র্যাঙ্কে। কে? লিওপোল্ড ফন র্যাঙ্কে। আমরা কি জানতে পেরেছি? প্রাচীন ইতিহাসের জনককে হেরোডাস এবং আধুনিক ইতিহাসের জনককে লিওপোল্ড ফন র্যাঙ্কে। তিনি কোন দেশের ঐতিহাসিক ছিলেন? জার্মান। কোন দেশের? জার্মান। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে মনে করেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী হলো ইতিহাস। তার মতো একটা ব্যাপারে, তার আগে একটা কথা বলি, একটা ব্যাপারে বা কোনো একটা বিষয়ে এক একজনের এক এক মতামত থাকে। আপনার মতামত যেমন আলাদা হবে, আমার মতামতটা কি সেরকম আলাদা হতে পারে। তেমনি ইতিহাসের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রেও এক এক দার্শনিক, এক এক ইতিহাসবিদ এক এক রকম সংজ্ঞা দিয়েছেন। অনেকেরটাই যুক্তিযুক্ত, বেশিরভাগেরটাই যুক্তিযুক্ত, কিন্তু অনেকেরটাকে আমাদের বই যেহেতু আছে সেগুলোকে আমরা সেগুলো একটু প্রায়োরিটি বেশি দিব। তো সেই ক্ষেত্রে তিনি যেহেতু আধুনিক ইতিহাসের জনক, সেক্ষেত্রে তার সংজ্ঞাটা আমাদের অনেক অনেক ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে যে প্রকৃতপক্ষে যা ঘটেছিল, লিওপোল্ড ফন র্যাঙ্কের মতে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণী কি? ইতিহাস। সেটা কি? ইতিহাস। ইতিহাস বিদ্যমান তথ্য ও প্রমাণ যাচাই সাপেক্ষে লেখা হয় বটে, তবে সব সময় নতুন তথ্য প্রমাণ ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বদলের সাপেক্ষে পুনর্লিখিত হবার সুযোগ থাকে। এই যে একটা ঘটনা যে ঘটে, সেটা অবশ্যই ঘটার পূর্বে তার একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস থাকে বা ব্যাকগ্রাউন্ড একটা কোনো কারণ থাকে যে এই কারণে এই ঘটনাটা ঘটেছে। এখন এই ঘটনাটা সত্য না ঘটনাটা মিথ্যা সেটা আমাদের জানবো কীভাবে? একটা অনুসন্ধানের মাধ্যমে। কোনো ঘটনা ইতিহাস না যদি কিনা মিথ্যা হয়। একটা ঘটনা কখনো ইতিহাস হবে না যদি সেটা মিথ্যা হয়। যেটা কাল্পনিক, যেটা কখনো হয় না, সেটা আমরা ইতিহাস বলে কি গণ্য করব না। তো চলো পরবর্তীতে আমরা যাই। ইতিহাসের উপাদান। এতক্ষণ আমরা পড়ছি ইতিহাস, ঐতিহ্যের ধারণা। এখন পড়বো কি আমরা? ইতিহাসের উপাদান। ইতিহাস মূলত দুইটি উপাদানে বিভক্ত। কয়টি উপাদানে বিভক্ত? দুইটি, লিখিত এবং অলিখিত। এই যে একটা লিখিত উপাদান, আর একটা হচ্ছে কি অলিখিত উপাদান। তার আগে আমরা ইতিহাসের উপাদানের যে সংজ্ঞাটা সেটা একটু জানি। যেসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদান কি? অর্থাৎ যে সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য, অর্থাৎ ঐতিহাসিক কোনো একটা ঘটনা সেটা সত্য, সেটাকে বিশ্লেষণের মাধ্যমে, সেটা তথ্যগুলো নিরূপণের মাধ্যমে যখন কোনো সত্যকে প্রতিষ্ঠা করা হয় সেটাকে এক প্রকার ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান কয়টা পেলাম আমরা? দুইটা, লিখিত উপাদান এবং অলিখিত উপাদান। চলো পরবর্তীতে আমরা লিখিত উপাদান সম্পর্কে জানি। ইতিহাসের লিখিত উপাদান। লিখিত উপাদান, লিখিত নামটা শোনার পর আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা কোনোভাবে কোনো খাতায় লেখা বা কোনো পাথরে বা কোনো পাতার গায়ে সংরক্ষিত কিছু একটা। ঠিক আমরা ঠিকই ভাবতেছি। ইতিহাসে লিখিত উপাদান হচ্ছে লেখার মাধ্যমে যারা সংরক্ষণ করা হয়। এখন তো ক্যামেরা আছে, মেমোরি কার্ড আছে, মোবাইল আছে, সবগুলো আমরা ছবি বা ভিডিওর মাধ্যমে সংরক্ষণ করি, কিন্তু প্রাচীনকালে তো আর এগুলো ছিল না। প্রাচীনকালে কী করতো মানুষ? পাতায়, কাগজে কিংবা বিভিন্ন পশু পাখির চামড়ায়, পাথরে তারা কি বিভিন্ন ঘটনা লিখে রাখতো। সেই ঘটনাগুলোর কি এক প্রকার লিখিত উপাদান, এবং সেগুলো থেকে কি আমরা বর্তমান জানতে পারি যে অতীতে কী কী ঘটেছিল। তো লিখিত উপাদানটা কি? ইতিহাস রচনা লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য। কী কী রয়েছে? সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। কী কী রয়েছে? সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র। এখানে দলিলপত্র একটা মুখ্য বিষয়, প্লাস আমাদের যে সাহিত্য। যদি আমরা ইংরেজি লিটারেচারের কথা বলি, এক একটা লিটারেচার প্রায় 1600, 1700, 1500 শব্দে লেখা। এক একজন কবির জন্ম 1400, 1500 সালে, তখনকার ইতিহাস। যদি আমরা বাংলা সাহিত্যের কথা বলি, বাংলা সাহিত্যে অনেক প্রাচীন কবি আছেন যারা 1400, 1500 সালে জন্মগ্রহণ করে তারা তখন ইতিহাস বা বিভিন্ন সাহিত্য রচনা করেছেন। সেগুলো কি এক প্রকার ইতিহাসে লিখিত উপাদান। আবার আমরা যে দলিলপত্রের কথা বলি, আজকে তো 2026 সাল, কিন্তু আজ থেকে 100 বছর, 150, 200, 300 বছরের দলিল কি ভূমি অফিসে পাওয়া যায়। এগুলো কি ইতিহাসের এক প্রকার লিখিত উপাদান। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু ইতিহাস পাওয়া যায়। যেমন বেদ হিন্দু ধর্মের একটা সাহিত্য। কৌটিল্য অর্থশাস্ত্র হচ্ছে একটা গ্রন্থ। এই অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে কৌটিল্য অর্থশাস্ত্র। কলহনের রাজতরঙ্গিনী। মিনহাজ উস সিরাজের তবাকাত ই নাসিরি। এই যে ওনার যে এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে। প্লাস কৌটিল্য অর্থশাস্ত্র,
অর্থশাস্ত্র রচনা করেছেন কে? কৌটিল্য। এই প্রশ্নটা অনেকবার আসে। আবুল ফজলের আইন ই আকবরী অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা ইতিহাসের সাথে প্রচুর ভালোভাবে রিলেটেড। আমরা জানি ইতিহাসের একদম অন্যতম একটা জনপ্রিয় রাজা বা সম্রাট ছিলেন আকবর। তিনি তার আমলে তার রাজ্য সংস্কারের জন্য, তার রাজ্যকে ভালোভাবে চালানোর জন্য তিনি এক প্রকার আইন সৃষ্টি করেন। এক প্রকার না, তিনি অনেকগুলো আইন সৃষ্টি করেন এবং তিনি তার সহকর্মীকে বলেন এই আইনগুলো সংকলন বা লিখে রাখার জন্য বা সংরক্ষণ করার জন্য। তার সহকর্মী ছিলেন আবুল ফজল। কে ছিলেন? আবুল ফজল। এবং তিনি তার যে সম্রাট আকবর, ওনার আদেশে তিনি এই আকবরের আমলে যে আইনগুলো সেগুলো একটা লিপিবদ্ধ করেন একটা খাতায়, এবং সেটাই কি আইনি আকবরী নামে পরিচিত। এই সকল উপাদানগুলো থেকে আমরা প্রাচীনকালের বা অতীতের যে লিখিত উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে কি জানতে পারি, এবং সেগুলো পরে আমরা বুঝতে পারি প্রাচীনকাল কতটা সমৃদ্ধ ছিল, কতটা উন্নত ছিল, এবং আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি যে তারা কি কি ভুল করেছে এবং কি কি ভুল আমাদের করা যাবে না। তো পরবর্তীতে চলে যাই আমরা। বিদেশি পর্যটক একটা দেশ যখন হয় বা থাকে, অবশ্যই সেখানে ট্রাভেলার বা পর্যটকরা যায়, অবশ্যই ঘুরতে যায়। আমরা যেরকম কক্সবাজার বান্দরবান যেরকম ঘুরতে যাই, তখন প্রাচীনকালের মানুষজন বাংলায় ঘুরতে আসতো। কেন? কারণ বাংলা ছিল প্রচুর সমৃদ্ধ একটা দেশ। কি? প্রচুর সমৃদ্ধ একটা দেশ। এই যে ইংরেজ শাসনামল, ইংরেজরা কেন বাংলায় আসছে, কেন ভারতবর্ষে আসছে? কারণ ভারতবর্ষের মাটি ছিল উর্বর, ভারতবর্ষ ওদের থেকে তখন এতটাই সমৃদ্ধ ছিল যে তারা আমাদের দেশে এসে এমন অনেক কিছু আছে যারা কখনো দেখেই নি, এমন অনেক কিছু ছিল, এবং বাংলা ছিল খুবই সমৃদ্ধ। এই সমৃদ্ধ নগরীকে দেখার জন্য অনেক পর্যটক এই বাংলায় প্রবেশ করেছেন এবং বাংলা পরিদর্শন করেছেন। তার মধ্যে অনেক বিদেশি দার্শনিক বা অনেক বিদেশি পর্যটক ছিলেন। তো আমরা এখন পড়ায় ফিরে আসি। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে। যেমন পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত, অর্থাৎ পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় প্রচুর পরিমাণে ট্রাভেলার আসছেন, অর্থাৎ ভিজিটার বা পরিদর্শক। ওনাদের কি অনেকেই চৈনিক ছিলেন এবং কি অনেকে আফ্রিকার ছিলেন। যেরকম এই যে চৈনিক পরিব্রাজক, পরিব্রাজক মানে যারা ভ্রমণকারী, ট্রাভেলার। পরিব্রাজক মানে কি? ভ্রমণকারী। ফা হিয়েন, চায়নার পরিব্রাজক কে ছিলেন? ফা হিয়েন, হিউয়েন সাং এবং ইৎসিং। এরা কোন দেশে পরিব্রাজক ছিলেন? এরা চাইনিজ বা চৈনিক পরিব্রাজক ছিলেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউয়েন সাং। ওনার নামটি মুখে মুখে উচ্চারিত হয় এবং উনি মোটামুটি বেশি বিখ্যাত। পরবর্তী সময় আফ্রিকান একজন পরিব্রাজক আসছেন। তিনি মোটামুটি না, তিনি একজন মুসলমান ছিলেন, আফ্রিকান পরিব্রাজক। তার নামটা হচ্ছে ইবনে বতুতা। কে? ইবনে বতুতা। ওনাদের লেখায় আমরা যদি কোনো একটা জায়গায় ঘুরতে যাই, আমরা অবশ্যই সেখানে ছবি তুলি, ভিডিও করি, আমরা সেই মুভমেন্টগুলোকে ক্যাপচার করার চেষ্টা করি যেগুলো আমরাকে দেখেছি বা শুনেছি। তো ওনাদের সময় তার ক্যামেরা বা মোবাইল ফোন ছিল না যে ওনারা ভিডিও বা ছবি তুলবেন। তারা কি করছে? লিখেছেন। কি করেছেন? লিখেছেন। তাদের বিভিন্ন খাতা, বিভিন্ন পত্রে, বিভিন্ন পাতা তারা এগুলো লিখে সংরক্ষণ করেছেন যে তারা যে এক জায়গায় ঘুরতে গেছিল সেই জায়গাটা কতটুকু সমৃদ্ধ, তাদের থেকে কতটা উন্নত, বা তারা তাদের থেকে কতটা ব্যাকডেটেড, সেগুলো বোঝানোর জন্য কি তারা বিভিন্ন গ্রন্থ বা বিভিন্ন যে আপনার ট্রাভেল যে একটা ইতিহাস বা যেখানে ঘুরতে গেছে সেগুলো যে একটা নোট করে রাখা, তারা সেগুলো কি নোট করেছিলেন। এইসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। ওনারা এদেশে এসেছেন, ওনারা কি শুধু আউল ফল জিনিসপাতি লিখছেন? না, ওনারা এদেশের রাজনীতি সম্পর্কে লিখছেন, এদেশের অর্থনীতি সম্পর্কে লিখছেন, এদেশের ধর্ম সম্পর্কে লিখছেন, এবং এদেশের ঐতিহ্য, আচার অনুষ্ঠান, খাবার দাবার কীভাবে কতটুকু সমৃদ্ধ, কীভাবে কতটুকু উন্নত, সেগুলোকে উনি লিখছেন। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এই যে আমরা একটু আগে যে বললাম হিউয়েন সাং অনেক বিখ্যাত একজন পরিব্রাজক। এই যে ইনি হচ্ছেন হিউয়েন সাং। আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা ছবি অ্যাড করার চেষ্টা করেছি। সে কি? হিউয়েন সাং। দেখতে ওনারা একটু হাস্যকর মনে হলো, উনি হয়তো এরকমই ছিলেন, ইতিহাস থেকে আমরা যা জানতে পারি আসলে। তো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই বা পরবর্তী টপিকে। শেষে লিখিত উপাদানের সাহিত্য উপাদান। কি? সাহিত্য উপাদান। আমরা যেহেতু 9-10-এ উঠছি বা আমরা 9-এ বই পড়তেছি, আমরা অবশ্যই বাংলা সাহিত্য সম্পর্কে জানি। সাহিত্য মূলত জিনিসটা কি? কোনো কবিতা, গল্প, উপন্যাস, এগুলো কি এক প্রকার সাহিত্য। অনেকে প্রাচীনকালে যে সকল সাহিত্য রচনা করেছেন, এই সাহিত্যটা মূলত বহন করে ওই তৎকালীন যুগের বিভিন্ন বিষয়াবলী। কি? তৎকালীন যুগের বিভিন্ন বিষয়াবলী, তাদের আচার অনুষ্ঠান, ধর্ম, রাজনীতি, ইতিহাস ইত্যাদি। তো সেগুলো থেকে কি আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে থাকি। যেমন সাহিত্য উপাদানের একটা অন্যতম 5টা উপাদান আছে, 5টা। এই 5টার মধ্যে প্রথমটা হচ্ছে কি? জীবনী গ্রন্থ। জীবনী গ্রন্থ কি? কোনো একটা মানুষের, বিখ্যাত ব্যক্তি বায়োগ্রাফি,
যেমন আমরা রবীন্দ্রনাথের কবি পরিচিতি পড়ি, তার জন্ম কত সালে, মৃত্যু কত সালে, বা কীভাবে তিনি কোথায় কী কী অর্জন করেছেন, বা কী কী মানে তার কী কী অর্জন, কী কী কবিতা, কী কী কাব্য তিনি লিখছেন ইত্যাদি। তো এখানে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, কি সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এই নামগুলো আপনারা সবাই খাতা লিখবেন এবং আপনারা সকলে এটা মুখস্থ করবেন, কারণ এগুলো এমসিকিউতে আসে যে রামচরিত কে রচনা করেছেন, সন্ধ্যাকর নন্দী। তারপর আসে বাণভট্টের হর্ষচরিত, চর্যাপদ, মঙ্গল কাব্য। অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে চর্যাপদ, একটা হচ্ছে কি মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কে রচনা করেন, বাণভট্ট। চর্যাপদ কে সংকলন বা কে রচনা করেন, বাণভট্ট ইত্যাদি। বুঝতে পারছেন আপনারা? তারপর হচ্ছে দেশীয় সাহিত্য, কি দেশীয় সাহিত্য, কলহনের রাজতরঙ্গিনী, কালিদাসের মেঘদূত। রাজতরঙ্গিনী আমরা একটু আগে পড়েছি এবং এখানে দেখতে পারতেছি আমরা মেঘদূত। কার? কালিদাস একজন কবি বা লেখক ছিলেন, তার লেখনী কি মেঘদূত। তারপর হচ্ছে বিদেশি পর্যটকদের বিবরণী। এই যে আমরা পড়লাম, একটা দেশে যখন কেউ ট্রাভেলার হিসেবে আসে, যে পরিব্রাজক বা ঘুরতে আসে, তখন কি তারাও বিভিন্ন লেখনী লিখে থাকেন। তার মধ্যে এখানে আছে মেগাস্থিনিসের ইন্ডিকা। কার? ইন্ডিকা কে রচনা করেছেন? মেগাস্থিনিস। ফাহিয়েনের ফো কুও কি, ফাহিয়েনের কি ফো কুও কি। হিউনসাং এর সি ইউ কি, হিউনসাং কি, হিউনসাং এর রচনা কি সি ইউ কি। এবং ইবনে বতুতার একটা বিখ্যাত লেখনী হচ্ছে রিহালা, কি রিহালা। এটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাদের এমসিকিউতে আসেই। বলতে গেলে সবই টুকটাক ইম্পর্টেন্ট, আপনারা সবগুলো মাথায় কখন কোনটা আসে সেটা তো বলা যায় না, এমসিকিউর ব্যাপার। এমসিকিউ এক এক সময় এক একটা দিয়ে দিতে পারে, বুঝতে পারছেন? আপনারা এগুলো সবগুলো টুকে রাখবেন, সবগুলো খাতা লিখে রাখবেন এবং সবগুলো কি পাই টু পাই মুখস্থ করবেন। তারপর হচ্ছে প্রাচীন ধর্মগ্রন্থ, অন্যতম একটা মানে সমৃদ্ধ লিখিত উপাদান। আমরা যেমন মুসলমান, আমাদের যেরকম আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ বা আমাদের একমাত্র ধর্মগ্রন্থকে আল কোরআন, সেই আল কোরআন যেরকম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা ওই তৎকালীন সময় মানুষজন কিভাবে ছিল বা আমাদের জন্য যেসব দিক নির্দেশনাগুলো দেওয়া আছে, সেগুলো কি ওটা পড়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি। তেমনি হিন্দুদের কিছু রচনা বা কিছু বই আছে, যেমন রামায়ণ, তাদের অন্যতম একটা ইম্পর্টেন্ট, মহাভারত, জাতক, পুরাণ ইত্যাদিগুলো কি এক প্রকার প্রাচীন ধর্মগ্রন্থ। তারপর আছে অন্যান্য, যেরকম প্রাচীন পাণ্ডুলিপি, সন্ধি চুক্তি, কৌটিল্য অর্থশাস্ত্র, ফেরদৌসি শাহনামা। এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট, এটা আপনারা ইংরেজিতে প্র্যাকটিসের ক্ষেত্রে পেয়েছেন, আর্টিকেলের ক্ষেত্রে দা শাহনামা। কোনো একটা বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, দা ব্যবহার করি, সেই ক্ষেত্রে থেকে এটা মোটামুটি ইম্পর্টেন্ট যে ফেরদৌসি শাহনামা, এটা আপনারা মোটামুটি মুখস্থ রাখবেন। আশা করি এতটুকু সকলে বুঝতে পারছেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। অলিখিত উপাদান, অলিখিত উপাদান এখানে আছে প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক জিনিসটা কি? এটা অর্থ হচ্ছে ইতিহাস সম্পর্কিত, কি ইতিহাস সম্পর্কিত বা প্রাচীন নিদর্শন। যখন কোনো ব্যক্তি বা কোনো বিজ্ঞানী কোনো একটা জায়গা খনন করে প্রাচীন কালের কোনো বা অতীতের যখন কোনো একটা সভ্যতা বা কোনো নিদর্শন আবিষ্কার করেন, সেটাকে এক প্রকার প্রত্নতাত্ত্বিক। তো ইতিহাসের আমরা উপাদান কটা পড়ছিলাম? দুইটা, একটা হচ্ছে লিখিত উপাদান, একটা অলিখিত উপাদান। তাহলে অলিখিত জিনিসটা কি? অলিখিত জিনিসটা হচ্ছে বিভিন্ন প্রকার বস্তু, কি বস্তু, যেরকম বিভিন্ন টেরাকোটা, পোড়ামাটির ফলক, বা আপনাদের বিভিন্ন মূর্তি বা বিভিন্ন আসবাবপত্র, বাসনকোসন, থালাবাটি, বা আপনাদের আরো থাকতে পারে বিভিন্ন প্রকার বিভিন্ন নিদর্শন, বিভিন্ন মুদ্রা। যেমন আমরা অনেক প্রাচীন জিনিসগুলো দেখতে পাই, ষাট গম্বুজ মসজিদ বা আরো অনেক প্রাচীন মন্দির আছে, সেগুলো কি ইতিহাসের এক প্রকার অলিখিত উপাদান। এটা সংজ্ঞাটা আমরা পড়ি। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংজ্ঞাটা কি? এই যে পুরোটাই হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংজ্ঞা। আপনারা কষ্ট করে এটা মুখস্থ করবেন। আপনাদের ক নাম্বার প্রশ্ন আসতে পারে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি? বুঝতে পারছেন? এই নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ কি? মূলত অলিখিত উপাদান। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যেগুলো নিদর্শন আছে, যেরকম বাটি, বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন মুদ্রা, এগুলো কি এক প্রকার অলিখিত উপাদান। অলিখিত উপাদানের কি কি অলিখিত উপাদানের আবার কিছু কিছু উপাদান আছে, সেগুলো কি আমরা একটু দেখে নিই। সেগুলো হচ্ছে লিপিমালা, কি লিপিমালা, সরকারি লিপি, যুদ্ধ বিগ্রহ, ভূমিদান, রাজার আদেশ, রাজার নাম, রাজ্য জয়, রাজত্বকাল, ধর্মবিশ্বাস প্রভৃতি সম্পর্কে জানা যায় সরকারি লিপি থেকে। বেসরকারি লিপি এগুলো সাধারণত পাথরের মন্দিরের গায়ে লেখা থাকে। এই যে আমরা বললাম যে আগে মানুষ পাথরে খোদাই করে লিখতো,
পাথরে ছোট ছোটভাবে লেখা হতো, বা হাইরোগ্লিফিক যদি আপনারা জেনে থাকেন, প্রাচীন মিশরের একটা ভাষা হাইরোগ্লিফিক। ওই ভাষাগুলো যত প্রকার অক্ষর বা যত যা কিছু আছে সবগুলো কি পাথরের গায়ে লেখা ছিল, সেগুলো কি এক প্রকার বেসরকারি লিপির মধ্যে পড়ে। তারপর আছে মুদ্রা। অবশ্যই আমরা যেমন আমাদের কাছে 1 টাকার 50 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন, 10 পয়সার কয়েন, যেগুলো আমাদের কাছে এখন প্রাচীন, সেগুলোকে এক প্রকার আমাদের ইতিহাসের অলিখিত উপাদানের মধ্যে পড়ে। কারণ বর্তমানে আমরা সেগুলো দেখতে পাই না, হয় দু একজনের কালেকশন আছে বা বাংলাদেশ ব্যাংকে গেলে আমরা পেতে পারি। তেমনি প্রাচীনকালে যখন কোনো সাম্রাজ্য ছিল বা কোনো রাজার রাজত্ব ছিল, তখন তো তারা অর্থ বিনিময়ের মাধ্যমে তাদের জীবন পার করছে। তখন কি তারা নিজেদের নামে বা বিভিন্ন ডিজাইনে তারা মুদ্রা আবিষ্কার করেছেন, এবং সেই মুদ্রাগুলোর কি এক প্রকার অলিখিত উপাদান। এখানে আমরা একটু ছোটখাটো একটা উদাহরণ দেখতে পাচ্ছি, যে গুপ্ত যুগের মুদ্রা। কার? গুপ্ত যুগের। এখানে গুপ্ত রাজার ছবি আছে, বা একটা দেখতে পাচ্ছি একটা মহিলা বা কোনো একটা দেবী, তিনি সেতারা বা কিছু একটা নিয়ে বসে আছেন। এগুলো কি মুদ্রার ছাপ, এগুলো কি এক প্রকার অলিখিত উপাদানের উদাহরণ। মুদ্রায় রাজার নাম, সন, তারিখ, রাজার মূর্তি, নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকতো, যা থেকে রাজার সময়কাল, অর্থনৈতিক সমৃদ্ধি ও সমাজ ব্যবস্থা ও ধর্মবিশ্বাস প্রভৃতি সম্পর্কে জ্ঞান বা ধারণা পাওয়া যায়। অর্থাৎ এই যে গুপ্ত যুগের যে মুদ্রা, এই মুদ্রাতে আমরা বিভিন্ন ছাপ দেখতে পারতেছি, রাজার ছাপ, বা একজন দেবী আছে, বা একজন সিংহ। এগুলো ছাপ দেখেও কি বৈজ্ঞানিকরা বা বিভিন্ন ইতিহাসবিদরা তারা কি ওইখানে ওই আমলের অর্থনৈতিক সমস্যা বা অর্থনীতি কতটা সমৃদ্ধ ছিল বা মানুষজন কতটা উন্নতি ছিল, সেগুলো কি জানতে পারে। পরবর্তী স্লাইডে যাই আমরা। স্থাপত্য, ভাস্কর্য ও স্মৃতি সৌধ। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে এক্সট্রিম যে একটা উদাহরণ বলি আমরা, সেটা হচ্ছে এই স্থাপত্য বা ভাস্কর্য। সবচেয়ে বড় উদাহরণ যদি আমরা বলি, বিভিন্ন দেশের বিভিন্ন প্রকার ভাস্কর্য আছে, যেমন মিশরের পিরামিড, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 60 গম্বুজ মসজিদ, বা দিনাজপুরের কালী মন্দির, বা অনেক কিছু আছে, সেগুলিকে এক প্রকার নিদর্শন বা স্থাপত্য ভাস্কর্য। প্রত্নকেন্দ্র থেকে প্রাপ্ত প্রাচীন সমাধি, স্তম্ভ, স্মৃতিজ্ঞ, প্রাচীন শিলাকীর্তি, দেবদেবীর মূর্তি, মৃৎশিল্প, মৃৎপাত্র, তৈজসপত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত, যেগুলো থেকে সভ্যতার উৎকর্ষ যেমন বোঝা যায়, তেমনি এতে নাগরিক জ্ঞানের সৌন্দর্য ভাব ও সাংস্কৃতিক মনোভাবে ফুটে ওঠে। অর্থাৎ একটু আগে আমরা প্রত্নতাত্ত্বিকের সংজ্ঞাটা পড়েছিলাম, যে যখন কোনো ব্যক্তি কোনো একটা জায়গা খনন করে কোনো কিছু আবিষ্কার করে, সেটাকে এক প্রকার আপনার অলিখিত নিদর্শন হিসেবে পরিচিত। যেমন আমরা যদি যতটুকু জানি, মহাস্থানগড়ের আমরা নাম শুনেছি, বা আপনার নরসিংদীর ওয়ারি বটেশ্বরের আমরা নাম শুনেছি। সেখানে কিন্তু মাটির নিচে পুরো একটা সভ্যতা বা পুরো একটা শহর পাওয়া গিয়েছে। সেই শহরে কি বিভিন্ন মুদ্রা, তাদের বিভিন্ন তৈজসপত্র বা মাটির তৈরি বিভিন্ন থালা বাসন ইত্যাদি পাওয়া গেছে। সেগুলো কি এক প্রকার অলিখিত উপাদানের বৈশিষ্ট্য, এবং সেগুলো দেখে আমরা জানতে পারি যে ওই আমলে বা ওই সময় তারা কিভাবে তাদের জীবন পার করতে এবং কি তারা কতটা সমৃদ্ধ ছিল। যেহেতু আমরা স্থাপত্য এবং নিদর্শন সম্পর্কে পড়ছি, তার মধ্যে একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো। কলসিয়াম এবং পিরামিড। কলসিয়ামটা মূলত ইতালির রোমে অবস্থিত, এবং এটা হচ্ছে একটা প্রাচীন নাট্যশালা। আমরা যেমন বর্তমানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, তেমনি প্রাচীনকালে সিনেমা হল ছিল না বা প্রজেক্টর ছিল না। তারা এই বড় এটা একটা নাট্যশালা, এই বড় এখানে সিটের ব্যবস্থা আছে, তারা এই সিটে বসে বসে কি নাটক দেখতো। মাঝখানে নাট্যমঞ্চ ছিল, সেখানে কি নাটক করা হতো। এবং এটা হচ্ছে পিরামিড। এটা একটা পৃথিবীতে 7টা সপ্ত আশ্চর্য আছে, তার মধ্যে একটা, সেটা হচ্ছে পিরামিড। পিরামিডে প্রাচীনকালে আমরা ফারাও বা তাদের যে রাজারা ছিল তাদের ইতিহাস সম্পর্কে আমরা জানি, যে তারা মারা গেলে তাদের নিজেদেরকে মুমি বানায় সংরক্ষণ করতো। তারা বিশ্বাস করতো যে মৃত্যুর পরবর্তীতে তাদের একটা জীবন আছে, এবং সেই জীবনে কি তারা আবার রাজা হিসেবে ফিরে আসবে। তো সেই উদ্দেশ্যে তারা কি এই পিরামিডগুলো তৈরি করতো, এবং এগুলোতে কি তারা নিজেদেরকে মমি করে সংরক্ষণ করতো। আশা করি আপনারা সকলে আমাদের পড়াটা বুঝতে পেরেছেন। কিন্তু তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যে না আমি এই স্লাইডে বা এই টপিকটা আমি বুঝতে পারছি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে হবে কি, আমরা আপনাদের সমস্যা সম্পর্কে জানতে পারবো। অনেকে এই সমস্যার জন্য বসে আছে, কিন্তু সে কি সাহস করে বলতে পারতেছে না। আপনি যখন এই সমস্যার কথাটা বলবেন, আমরা জিনিসটা আবার রিটেক নিব, আমরা আপনাদের সেটা আবার প্রোভাইড করব, যার ফলে কি আপনাদের সমস্যার সমাধানটা হবে। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনার যত সকল বন্ধু বান্ধব আছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা আবার পড়ায় ফিরে আসি। এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুর, কুমিল্লার ময়নামতি, নরসিংদীর ওয়ারি বটেশ্বর এবং বাগেরহাটের 7 গম্বুজ মসজিদকে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটা উদাহরণ। যেমন বগুড়ার মহাস্থানগড়, এই যে বগুড়ার মহাস্থানগড়, এই যে এরিয়াটা আমরা দেখতে পারতেছি, সেই এরিয়াটা কি পুরোটাই একটা শহর ছিল, মোটামুটি কি ছিল, শহর ছিল।
এখানে বড় বড় এই যে একটা যে কাটা গোটা বা যা দেখতেছেন এগুলো দেয়াল বা এগুলো একটু দুর্গের মতো ছিল, এখানে মানুষজন থাকতো, এখানে মানুষজন বসবাস করতো, তাদের জীবন প্রণালী এখানে কি পার করতো। তারপরে আমরা একটা জানি যে এই যে নওগাঁর পাহাড়পুর, পাহাড়পুর হচ্ছে একটা বৌদ্ধ বিহার। কি? পাহাড়পুর একটা বৌদ্ধ বিহার। আমরা যেমন বর্তমানে স্কুল মাদ্রাসা স্কুল কলেজে পড়ি, তেমনি কি প্রাচীনকালে যারা বৌদ্ধ ছিল তারা বিহারে তাদের শিক্ষা দীক্ষার জন্য আসতো। তারা বিহারে বসবাস করতো, তারা বিহারে পড়াশোনা করতো এবং তারা কি বিহারে ধর্মচর্চা করতো। এগুলো কি নামে পরিচিত ছিল? বৌদ্ধ বিহার। কুমিল্লার ময়নামতি, কুমিল্লার ময়নামতিতে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট প্লাস এটা খুবই বিখ্যাত একটা জায়গা। এখানে প্রাচীন বৌদ্ধ মন্দির বা প্রাচীন অনেক কিছু আছে, আপনারা পড়লে জানতে পারবেন। তারপর হচ্ছে উয়ারি বটেশ্বর, নরসিংদী উয়ারি বটেশ্বর। এই উয়ারি বটেশ্বরে পুরো একটা শহরের মতো পাওয়া গেছে। সেখানে কি মানুষের বিভিন্ন মুদ্রা, বিভিন্ন আপনার মাটির যে কলসি বা থালা বাসন যাই বলেন, অনেক নিদর্শন পাওয়া গেছে, যেগুলো কি ওই সময়কার মানুষদের জীবনযাত্রা সম্পর্কে আমাদের ধারণা দেয়। এই যে ৬০ গম্বুজ মসজিদ, এই যে ৬০ গম্বুজ মসজিদ, এটা কি স্থাপত্যের একটা অন্যতম একটা উদাহরণ। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই যে আমরা ৬০ গম্বুজ মসজিদ যে পড়ি, ৬০ গম্বুজ মসজিদ কেন বলি? কারণ এটা আমরা জানি যে ৭টা গম্বুজ আছে, কিন্তু আসলে ৭টা গম্বুজ নাই। আমি লাস্ট কিছুদিন আগে গুনতে পারছি এখানে ৭০টা গম্বুজ আছিল, বুঝতে পারছেন? কিন্তু এটার নাম কি? ৬০ গম্বুজ মসজিদ। তারপরে স্লাইডে আমরা চলে যাই। প্রচলিত বিশ্বাস বা প্রথা, প্রচলিত বিশ্বাস। এই যে আমাদের একটা মা খালা বা আমাদের যারা এল্ডার যারা আছে, তাদের একটা বিভিন্ন বিশ্বাস থাকে যে তোমরা এই কাজটা করো না, এটা অমঙ্গল হবে, তোমরা রাত করে সেখানে যেও না, বা এই কথাগুলো বলো না, এগুলো অমঙ্গল হবে। এরকম কিছু প্রচলিত বিশ্বাস বা কথাও আছে, যেমন কিংবদন্তি, রূপকথা, গান, কাহিনীমালা, বেদ ইত্যাদি। বেদ প্রথম দিকে গুরু শিষ্য পরম্পরা মুখে মুখে প্রচলিত ছিল, এই জন্য একে শ্রুতি বলা হতো। বেদকে প্রথমে কি বলা হতো? শ্রুতি। এটি একটু আপনারা লিখবেন, এটি একটু পড়বেন। শ্রুতি বলা হতো। পরবর্তীকালে একাধিক রচয়িতা যেমন ঋষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, ভরদ্বাজ, রামদেব, ভৃগু প্রমুখ দীর্ঘদিন ধরে বেদ রচনা করেন। তারপর হচ্ছে পুঁথি। পুঁথি জিনিসটা কি? পুঁথি হচ্ছে এক প্রকার ধর্মগ্রন্থ, যা কিনা প্রাচীনকালে হাতে লেখা হতো। কিসে লেখা হতো? হাতে লেখা হতো। এই পুঁথিগুলো ছিল মানুষের বিভিন্ন কাহিনী বা ধর্মের বিভিন্ন কাহিনী বা ধর্মের যে সকল নিয়মগুলো, সেগুলো কি পুঁথিতে রচনা করতো। বর্তমানে তো প্রিন্টার আছে, বর্তমানে আমাদের টাইপিং মেশিন আছে বা আমাদের কম্পিউটার আছে, যার মাধ্যমে কি আমরা টাইপ করে সব কিছু তৈরি করতে পারি। কিন্তু প্রাচীনকালে এগুলো কিছু ছিল না। সেই ক্ষেত্রে কি তারা হাতে লিখে সকল বইগুলো সংকলন বা রচনা করতো। তো আশা করি পুঁথিটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। ইতিহাসের প্রকারভেদ। আজকে আমরা যে 3টে টপিক সম্পর্কে জানতাম, তার মধ্যে সর্বশেষ টপিকটা হচ্ছে ইতিহাসের প্রকারভেদ। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন। তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুতে মানুষ, মানুষের সমাজ, সভ্যতা ও জীবনধারা পরস্পর সম্পৃক্ত এবং পরিপূরক। এই যে আমরা প্রথম থেকে যে ইতিহাস 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 পড়তেছি, ইতিহাসটা মূলত আমরা কি বুঝতে পারছি? ইতিহাস হলো প্রাচীনের যখন ঘটনা বর্তমানে আমরা যেটা পড়ি, বুঝি এবং জানতে পারি, সেটাই কি ইতিহাস। ইতিহাস প্রাচীনকাল থেকে চলে আসতেছে, ভবিষ্যতেও চলতে থাকবে। ইতিহাস প্রাচীনকালের সাথে বর্তমানে একটা সম্পর্ক সৃষ্টি করে এবং যার ফলে কি আমরা বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে পারি। তেমনি মানব সভ্যতার যেরকম অগ্রগতি হচ্ছে, প্রাচীনকালে ছিল পাথরের যুগ, এখন কি বর্তমানে কি আর পাথরের যুগ আছে? মানুষ কি আর কাঁচা মাংস বা কাঁচা মাছ খায়? না। মানুষের পরিবর্তন হচ্ছে, মানুষের কি ক্রমবিবর্তন হচ্ছে, মানুষের রেভলিউশন হচ্ছে। এই রেভলিউশনের মাধ্যমে কি মানুষের উন্নতি হচ্ছে। এই উন্নতি যেরকম উন্নতি হচ্ছে, তেমনি কি ইতিহাসও চেঞ্জ হচ্ছে। মানুষের ইতিহাস লেখার ধরনও চেঞ্জ হচ্ছে, ইতিহাস তৈরির ধরনও কি চেঞ্জ হচ্ছে। ইতিহাসকে মূলত আসলে ভাগ করা যায় না, তবুও ইতিহাসকে মূলত এখানে মূলত 2টা ভাগে ভাগ করছে। কি? একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। এই যে একটা, এই যে একটা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, বিষয়বস্তুগত ইতিহাস। তো পরবর্তী স্লাইডে আমরা এগুলো সম্পর্কে একটু বুঝি, চলে যাওয়া যাক। ইতিহাসের প্রকারভেদ। ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। আমরা এই নামটা পড়ে অল্প একটু বুঝতে পারতেছি ভৌগোলিক অবস্থান। আমরা তো বুঝি যে ভৌগোলিক অবস্থানটা কি, বা
কোনো দেশের বা কোনো একটা অঞ্চলের যে অবস্থান সেটাকে এক প্রকার কি ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যথা স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস। যেমন স্থানীয় ইতিহাস কোন একটা নির্দিষ্ট অঞ্চলে, যেমন যদি আমরা বলি একটা দেশ, দেশের মাঝখানে একটা জেলা, জেলার মাঝখানে একটা শহর, একটা শহরের মাঝখানে ছোট একটা এলাকা, এলাকার যে ওই এলাকার যে ইতিহাস, যেমন এক এক এলাকার নাম কিন্তু শুরু থেকে এরকম ছিল না, নামের পরিবর্তন হইতে হইতে আস্তে আস্তে কি বর্তমানে একটা নাম হয়ে আসছে। এই যে প্রাচীনকালে যে এই এলাকার একটা নাম ছিল সেটাকে এক প্রকার ইতিহাস। এবং প্রাচীনকালে এই এরিয়া নিয়ে বা এই একটা এলাকা নিয়ে যখন কোনো ঘটনা সংঘটিত হয় এবং সেটা যখন আমরা ভবিষ্যতে জানতে পারি, সেটা কি হিসেবে পরিচিত? আঞ্চলিক ইতিহাস। এটা জানতে পারলাম আমরা। পরটা হচ্ছে কি জাতীয় ইতিহাস। জাতি কি হতে পারে? বিভিন্ন জাতি বা বিভিন্ন দেশের নিজস্ব ইতিহাস। কি? বিভিন্ন দেশের নিজস্ব ইতিহাস। যেমন বাংলাদেশের জাতীয় ইতিহাসটা কি? 1971 সালের মুক্তিযুদ্ধ, বা 24শে যে আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছে বা গণ আন্দোলন হয়েছে, সেটা কি বাংলাদেশের একটা জাতীয় ইতিহাস। কারণ কি? এটা আমাদের জাতির সাথে সম্পৃক্ত এবং আমাদের জাতির সাথে কি সম্পর্কিত, এবং আমরা এই জাতিরে কি এই সকল আন্দোলন বা এই সকল উন্নতি সাধন করতে পেরেছি। তারপর হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস। আন্তর্জাতিক ইতিহাসটা কি? আন্তর্জাতিক ক্ষেত্রে যখন যখন যে সকল উন্নতি বা যে সকল অবনতিগুলো হয় সেগুলোকে এক প্রকার আন্তর্জাতিক ইতিহাসের ধারায় বা অন্তর্ভুক্ত হয়। যেরকম প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যুদ্ধের যে ভয়াবহতা, এই যুদ্ধের যে যত প্রকার ক্ষয়ক্ষতি, এই যুদ্ধের ফলে কে লাভবান হয়েছে, কে ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের জীবন হারাইছে, এগুলো যে আমরা জানতে পারি সেগুলোকে এক প্রকার আন্তর্জাতিক ইতিহাসের বিষয়বস্তু। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তারপর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যখন কোনো ইতিহাস রচনা করা হয় তখন সেটা কি বিষয়বস্তুগত ইতিহাস বলে বিবেচিত হয়। অর্থাৎ কোনো একটা স্পেসিফিক বিষয়, ইতিহাস তো আমরা একটু আগে বললাম আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু যুদ্ধ হয়েছে না, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রেভলিউশন হয়েছে। যেমন আপনার রেনাইসান্স একটা আছে, যে শিল্প বিপ্লব, এটা কি আসলে যুদ্ধের মধ্যে পড়ে না, কিন্তু এটা কিন্তু একটা উন্নতি, এটা কিন্তু একটা ইতিহাসের অংশ। সেটা কি একটা স্পেসিফিক বিষয় যে না শিল্পের ক্ষেত্রে এটা উন্নতি হয়েছে, মেশিনের আবিষ্কার হয়েছে, মানুষ আগে হাতে জামা বানাইতো, এখন কি মানুষ মেশিনে বানায়, সেক্ষেত্রে কি জামা বানানোর স্পিডও বাড়ছে, কাপড় তৈরির স্পিডও বেড়ে গেছে। তো এগুলো কি এক প্রকার স্পেসিফিক বিষয়ের উপর যখন কোনো ইতিহাস রচিত হয় তখন সেটা কি বিষয়বস্তুগত ইতিহাস। যেমন কি কি হতে পারে? কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। এই সংজ্ঞাটা আপনারা মুখস্থ করবেন। ইতিহাসের বিষয়বস্তুগত পরিসর ব্যাপক। ইতিহাসের বিষয়বস্তুগত পরিসর কি ব্যাপক। সাধারণভাবে একে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে। কি কি? রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সাম্প্রতিক। বুঝতে পারছি আমরা বিষয়বস্তুগত ইতিহাস কয় প্রকার? 5 প্রকার। কি কি? রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সাম্প্রতিক। রাজনৈতিক ইতিহাস, ধরেন আমেরিকা, রাশিয়া, চীন, এগুলোকে বর্তমানে বিশ্বের বড় বড় একটা বা বিগ শট বা বিগ হেড আমরা বলতে পারি, তারা বিশ্বকে লিড দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা কি অনেক নেতাদের আইডল। তাদের যে রাজনৈতিক উন্নতি, তাদের রাজনীতি আগে কেমন ছিল, কিভাবে তার উন্নতি ঘটছে, এগুলো কোন ইতিহাসে অন্তর্ভুক্ত থাকবে? রাজনৈতিক ইতিহাসে। তারপর হচ্ছে সামাজিক ইতিহাস। সমাজে কিভাবে উন্নতি, মানুষের কিভাবে জীবনযাত্রার মান পরিবর্তন, মানুষ কিভাবে তার সবকিছু উন্নতি করতে পারে, সেগুলো কোন ইতিহাসে অন্তর্ভুক্ত থাকে? সামাজিক ইতিহাসে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক ইতিহাস। যদি অর্থনৈতিক ইতিহাসে বা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটা শ্রেষ্ঠ উদাহরণ দিতে চাই, সেটা হবে সিঙ্গাপুর। আর 50, 60, 70, 80 বছর আগেও সিঙ্গাপুর এত উন্নত ছিল না। তার মানুষের অর্থনৈতিকভাবে কি খুবই অপদস্থ এবং খুবই কি লো কোয়ালিটি বা লো পর্যায়ে ছিল। কিন্তু তাদের মানুষের পরিশ্রম, তাদের সরকারের পরিশ্রমে কি তারা আজকে অর্থনৈতিকভাবে এতটা উন্নত, এবং তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি, তারা কি কি পন্থা অবলম্বনের মাধ্যমে তারা আজকে এতটা সমৃদ্ধ হয়েছে, সেগুলো কোন ইতিহাসে লেখা থাকবে? অর্থনৈতিক ইতিহাসে। সাংস্কৃতিক ইতিহাস। সংস্কৃতি, এই যে বাংলাদেশের বিভিন্ন ট্রেডিশন, আমাদের পহেলা বৈশাখ, আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আমাদের ঈদে মিলাদুন্নবী, আমাদের কত কিছুই আছে, সেগুলোকে এক প্রকার সাংস্কৃতিক ইতিহাসের অন্তর্ভুক্ত। তারপর যে সাম্প্রতিক ইতিহাস, আমরা একটু আগে পড়ছি বা আমরা প্রথম স্লাইডে আমরা পড়ছি যে রিসেন্ট সময়ে যে সকল ঘটনাগুলো ঘটতেছে এবং যে সকলগুলো আমাদের ভবিষ্যতে জানা দরকার এবং সেগুলো ভবিষ্যতে জানলে তার উপকৃত হবে, সেগুলোকে এক প্রকার সাম্প্রতিক ইতিহাস। তো আশা করি আপনারা সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। আচ্ছা, ইতিহাসের বিষয়বস্তু জিনিসটা কি? বিষয়বস্তু হচ্ছে মানে মূল কনসেপ্ট, বা আমরা ইংরেজিতে বলি সামারি। ইতিহাসের আসলে সামারিটা কি সেটা আমরা একটু জানি।
মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস। যদি পুরো ক্লাসটা তোমরা পুরোপুরি করে থাকো, ইতিহাসের আমরা অনেকগুলো সংজ্ঞা পেয়েছি। কি পেয়েছি? অনেকগুলো সংজ্ঞা পেয়েছি। তো ইতিহাসে কারো যেটা সহজ লাগবে তোমরা সেই সংজ্ঞাটা মুখস্থ করে রাখবা, বুঝতে পারছো? তোমরা সেই সংজ্ঞাটা কি বারবার মুখস্থ করবা বা বারবার মনে রাখার চেষ্টা করবা। কারণ ইতিহাস কি, ইতিহাস কাকে বলে, এটা ক নাম্বার প্রশ্ন অবশ্যই আসে। প্লাস আমরা যখন খ নাম্বার প্রশ্নের অ্যান্সার করবো যে ইতিহাসের বিষয়বস্তু আলোচনা করো, যদি বিষয়বস্তু আলোচনা করতে যাই, এখন ইতিহাসকে আমরা যদি সেটাই না লিখে আমার ক্যান্সারটা হবে হবে না। যখন আমাকে কোনো একটা টপিক সম্পর্কে প্রশ্ন করা হয়, সেই টপিকটাকে আমাকে উল্লেখ করতে হবে যে টপিকটা কি। যখন ইতিহাসে যদি ইতিহাস ব্যাখ্যা করতে বলে যে ইতিহাসটা কি, তুমি আমাকে একটু বুঝাই বলো। তুমি যদি ইতিহাস সংজ্ঞাটাই না লেখে, যদি সংজ্ঞাটাই না বলতে পারো, তখন ইতিহাসটা ওটা কি পরিপূর্ণ হবে? সো আমার আগে কি ইতিহাসের সংজ্ঞাটা আমরা ভালোভাবে মুখস্থ করব। ঐতিহাসিক ভিকো কে? ঐতিহাসিক ভিকো মনে করেন মানব সমাজ ও মানবের প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। ঐতিহাসিক ভিকোর মতে ইতিহাসের বিষয়বস্তুটা কি? মানব সমাজ ও মানবের প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশ। মানব সমাজ, মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশ, এটা কি ইতিহাসের বিষয়বস্তু? কার মতে? ঐতিহাসিক ভিকোর মতে। তোমরা এটা মুখস্থ রাখবে, প্লাস খাতা এটা লিখে রাখবা। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ ও উন্নতির ও সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে, তা সবই ইতিহাসের আলোচ্য বিষয়। যেমন শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি বিষয়। সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে তা এই ইতিহাসের বিষয়বস্তু। এখন এই টপিকটা আপনাদের গ নাম্বার এবং খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাকে খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন বলতে পারে যে ইতিহাসের বিষয়বস্তুটা কি ব্যাখ্যা করো, বা গ নাম্বার আপনাকে কোনো উদ্দীপকের সাহায্যে বলতে পারে যে ক এক ব্যক্তি, সে ইতিহাস, সে একটা বিষয় সম্পর্কে জানতে পারলো যা বিষয়বস্তু কি খুবই ব্যাপক, সে কোন বিষয় সম্পর্কে জানতে পারলো এবং সেই বিষয়ের বিষয়বস্তু ব্যাখ্যা করো। কোন বিষয় হবে? ইতিহাস। এবং ইতিহাসের বিষয়বস্তুটা কি, তখন কি আমরা সেটা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। আপনাদের সহজ একটা নিয়ম বলে দিচ্ছি, যদি খ নাম্বারের প্রশ্ন করে যে অনুধাবনে যে ইতিহাসের বিষয়বস্তুটা কি, ফার্স্টে আপনারা ইতিহাসের সংজ্ঞাটা দিবেন। যেহেতু খ নাম্বার দুইটা ভাগে লিখতে হয়, একটা জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবন। তো আপনারা ফার্স্টে ইতিহাসের সংজ্ঞাটা দিতে পারেন, কিংবা আপনার ফার্স্টে ঐতিহাসিক ভিকর কথা লিখতে পারেন যে মানব, বা জাস্ট এতটুকু তুলতে পারেন, মানব সমাজ ও মানবের প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশের ইতিহাস, বিকাশই কি ইতিহাসের বিষয়বস্তু। তারপর আপনাদের এখান থেকে যতটুকু আছে সেটা মোটামুটি তুলে দিলে কি আপনাদের খ নাম্বার প্রশ্ন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্লাস খ নাম্বারে তো অনুধাবন এবং গ নাম্বারে যেহেতু উদ্দীপক থাকে, আপনার উদ্দীপকের সাথে এটা মিল করে একটা সামঞ্জস্য তৈরি করে আপনারা অ্যান্সার করতে পারবেন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা আমাদের ক্লাস থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওগুলো থেকে আমাদের আইটি স্কুলের পক্ষ থেকে যে সকল ভিডিওগুলো প্রচার করা হবে, ইভেন আমার অধ্যায় বা আমি যে ইতিহাসটা পড়াচ্ছি সেই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। এবং আমাদেরকে সাপোর্ট করবেন কিভাবে? কোর্স ফি দিয়ে আইটি স্কুলকে অবশ্যই সাপোর্ট করবেন। তো কোর্স ফিটা আমি দিতে পারছি না বা আমার এই পরিমাণ সামর্থ্য নেই, আপনি আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলে আপনার সামর্থ্য অনুযায়ী ফি নির্ধারণ করতে পারবেন। ইভেন যখন আপনি নির্ধারিত কোর্স ফিটা দেবেন, তখন আপনি আমাদের কাছ থেকে HW, CW এগুলো পাবেন। আমরা আপনাদের মনিটর করবো, প্লাস আপনাদের এক্সাম নেব, যাতে করে আপনারা প্রোগ্রেসটা কত দূর বা কী পরিমাণে আপনাদের প্রোগ্রেস হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। এবং আপনাদের সলভ ক্লাস অবশ্যই দিব আমরা, যেহেতু আমরা HW দিব, আপনাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতেই পারে, আমরা কি HWগুলো সলভ করার জন্য ক্লাস দিব। তো আমাদের যদি প্রাইভেট কেয়ার ব্যাচে ভর্তি হন, তো আপনার আলাদা কোনো কোচিং বা আলাদা কোনো প্রাইভেটে পড়া লাগবে না। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।